ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব দেখো জটিল যৌগের স্থায়িত্ব। এর আগে আমরা জটিল যৌগ সম্পর্কে অনেক ক্লাস করে এসেছি এবং আমরা প্রায় একদম শেষের দিকে পৌঁছে গেছি। আজকে তাহলে আলোচনা করতে চলেছি দেখো জটিল যৌগের স্থায়িত্ব। তার আগে খেয়াল করো জটিল যৌগ কী দ্বারা গঠিত হয়। একটা ধাতব পরমাণু অর্থাৎ প্রধানত ট্রানজিশন মেটাল এবং লিগ্যান্ড। তাহলে এদের স্থায়িত্ব কার ওপর নির্ভর করবে? ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে লিগ্যান্ডের ইন্টারাকশান যত ভালো হবে, অর্থাৎ তাদের মধ্যে আকর্ষণ বল বা বন্ডিং যত ভালো হবে তাদের ক্ষেত্রে স্থায়িত্ব বেশি হবে। তো এখানে দেখো জটিল যৌগের স্থায়িত্বটা আমরা দুটোভাবে ব্যাখ্যা করব। প্রথমেই তোমরা বুঝতে পারছো যে যেহেতু এটা লিগ্যান্ড এবং ধাতব পরমাণু বা আয়নের মধ্যে আকর্ষণ বা ইন্টারাকশানের উপর নির্ভর করবে, তাহলে ধাতব পরমাণু এবং লিগ্যান্ডের চরিত্রের উপর নির্ভর করবে। এছাড়াও আর কার ওপর নির্ভর করবে বা আর কোন দিক থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো? বলছে জটিল যৌগ গঠনের গঠন ধ্রুবক বা স্টেবিলিটি কনস্ট্যান্ট দ্বারা আমরা এর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারবো। তাহলে দেখা যাক, প্রথমে আসছি দেখো জটিল যৌগের স্টেবিলিটি কনস্ট্যান্ট বা স্থায়িত্ব ধ্রুবক বা আমরা গঠন ধ্রুবকও বলবো। এর উপর ভিত্তি করে আমরা কিভাবে এদের স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারি। দেখো কোনো একটা জটিল যৌগ গঠন হয় কিভাবে বলেছি? ধাতব পরমাণুর সঙ্গে লিগ্যান্ড যুক্ত হয়ে। ধরে নাও কোনো একটা জটিল যৌগের ক্ষেত্রে একটা ধাতব পরমাণু এন সংখ্যক লিগ্যান্ড, এম হচ্ছে ধাতব পরমাণু, এল লিগ্যান্ড যুক্ত হয়ে গিয়ে তোমার কি করছে? MLN জটিল যৌগ গঠন করছে, যেখানে এনটা কি দিচ্ছে? লিগ্যান্ডের সংখ্যা। যদি এটা আমরা ধরে নিই মনোজেন্টেড লিগ্যান্ড, তাহলে এইখানে এনটা কী হবে? ধাতব পরমাণুর কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এইটা দেখো একটা জটিল যৌগের গঠন আমরা ব্যাখ্যা করেছি লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে। এর ক্ষেত্রে দেখো গঠন ধ্রুবক বা এক্ষেত্রে সাম্য ধ্রুবক আমরা কি বলতে পারি? যদি এখানে সাম্যাবস্থায় থাকে সাম্য ধ্রুবক, কে সমান আমরা কি লিখতে পারি? দ্যাট ইজ MLN বাই কনসেন্ট্রেশন অফ M ইন্টু L⁴n। এই যে সাম্য ধ্রুবক, এইটা কি বলা হয়? তোমার কি আছে? দ্যাট ইজ গঠন ধ্রুবক অর স্টেবিলিটি কনস্ট্যান্ট বা সুস্থিত ধ্রুবক। এখন দেখো আমরা ইন জেনারেল ফর্মুলা এরকমভাবে লিখি বটে জটিল যৌগ গঠনের, কিন্তু প্রকৃত কিভাবে লেখা উচিত সেটাও তোমরা একবার দেখে রাখো। কারণ সর্বদা কী হয়? ধাতব পরমাণু বা লিগ্যান্ড পোষম হয় না বা জটিল যৌগটাও পোষম হয় না। সেই জন্য আমরা কিভাবে সাধারণত লিখতে পারি? এর অল্টারনেটভাবে প্রকৃতপক্ষে MA++N লিগ্যান্ড X মাইনাস, লিগ্যান্ড সাধারণত মাইনাস হয়, যদিও পজিটিভও হয়, MLN B+। যেমন ধরো একটা উদাহরণ তোমাদের দিলে বুঝতে পারবে। ধরো Cu2 প্লাস 4Cl মাইনাস, তাহলে কি হবে? CuCl4 মাইনাস। বা এটা পজিটিভও হতে পারে, ধরো Cu2 প্লাস, তাহলে 4NH3, সেখান থেকে কি হতে পারে? CuNH3 হোল 2 প্লাস। তাহলে এখানে দেখো আয়ন পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা হতে পারে। এদের ক্ষেত্রেও কী আছে? এক্স পোষম বা অ্যানায়নিক ক্যাটায়নিক যা ইচ্ছা, এবং ধাতব পরমাণু পারমাণবিক আকারে থাকতে পারে, ক্যাটায়ন রূপে থাকতে পারে। তাহলে এইটা হচ্ছে প্রকৃত প্রকাশ। আমরা সাধারণভাবে এই প্রকাশটা দিয়েই করব, তবে তোমাদের ক্ষেত্রে এই প্রকাশটা দিয়েই করলেই চলে যাবে। এখন দেখো কোনো যখন জটিল যৌগ গঠন হয় সাধারণত কোথায় বলেছি? তোমাদের একদম প্রথম ক্লাসে খেয়াল করো, জলীয় দ্রবণের ক্ষেত্রে বলা হয়েছিল। একদম প্রথম যে উদাহরণটা আমরা নিয়েছিলাম কি? পটাশিয়াম, এই তোমার ফেরাস সায়ানাইডের জলীয় দ্রবণে যদি সম্পৃক্ত পটাশিয়াম সায়ানাইড দেওয়া হয়, দিলে তাহলে তাদের মধ্যে বিক্রিয়া করে তোমার পটাশিয়াম ফেরোসায়ানাইড জটিল যৌগ উৎপন্ন হয়। তাহলে জলীয় দ্রবণে, এখন দেখো জলীয় দ্রবণে যখন একটা ধাতব আয়নের সঙ্গে একটা লিগ্যান্ড যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করছে, তখন সেটা এক স্টেপে ঘটে না, ধাপে ধাপে ঘটে। অর্থাৎ একটা একটা করে লিগ্যান্ড যুক্ত হয়ে ধাপে ধাপে লিগ্যান্ডগুলো যুক্ত হয়ে জটিল যৌগটা উৎপন্ন করে।
তাহলে ধাপে ধাপে কীরূপ ঘটে সেইটাকে আমরা দেখে নিই। দেখো, ফলে এই বিক্রিয়াটা আমরা ধাপে ধাপে দিলে অসংখ্য n সংখ্যক ধাপে ঘটবে, সেই জন্য বিক্রিয়াটাকে আমরা সহজভাবে এইভাবে লিখতে পারি। দেখো, ছোট করার জন্য M4L, সেখান থেকে ML4, এইটা। তাহলে দেখো বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটি ধাপে ধাপে ঘটে, বা বিক্রিয়াটি না বলে জটিল যৌগের গঠনও বলতে পারি। জটিল যৌগের গঠন ধাপে ধাপে ঘটে কী রূপে? ধরো M প্লাস L, তাহলে কি হলো ML। আবার যদি বলি পরের ধাপে ML আরও একটা লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হলো, তাহলে কি হবে ML2। ML2 আবার একটা লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হলো, ML3। এই ML3 আরও একটা লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে ওই আলটিমেট ML4 যৌগ উৎপন্ন হয়েছে। তাহলে দেখো প্রতিটা ধাপের ক্ষেত্রে আমরা যদি ক্রমিক সাম্য ধ্রুবক বের করি, এই ধাপের ক্ষেত্রে ক্রমিক সাম্য ধ্রুবক বা গঠন ধ্রুবক K1 দিলাম। K1 সমান কি হবে ML বাই M কনসেন্ট্রেশন অফ ML। এই ধাপের সেকেন্ড ধাপের ক্ষেত্রে K2 কি হবে, দেখো ML2, তাহলে ML2 বাই কি হবে, দেখো ML কনসেন্ট্রেশন অফ ML। পরেরটার ক্ষেত্রে দেখো তৃতীয় ধাপের ক্ষেত্রে সাম্য ধ্রুবক K3 ইকুয়াল টু কী হবে, দেখো ML3 বাই ML2L, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ ML2 অ্যান্ড কনসেন্ট্রেশন অফ L। চতুর্থ ধাপের ক্ষেত্রে দেখো সাম্য ধ্রুবক কী হবে K3 ইকুয়াল টু ML4, তাহলে কি হবে কনসেন্ট্রেশন অফ ML4 বাই কি হবে কনসেন্ট্রেশন অফ ML3 ইন্টু L, অর্থাৎ ML3 ইন্টু L, এইটা। এখন দেখো সামগ্রিক বিক্রিয়াটা যদি আমরা দেখি, তাহলে সামগ্রিক বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, টোটাল বিক্রিয়াটা কি বলতে পারি, দ্যাট ইজ M প্লাস 4L, সেখান থেকে কি হবে ML4। তাহলে সামগ্রিক বিক্রিয়ার সাম্য ধ্রুবক, অর্থাৎ সামগ্রিক সাম্য ধ্রুবক কে যদি ধরি সামগ্রিক বিক্রিয়াটার ক্ষেত্রে, তাহলে কি হবে ML4 তার কনসেন্ট্রেশন বাই M এর কনসেন্ট্রেশন ইন্টু L4। তাহলে এই হলো দেখো বিক্রিয়ার সাম্য ধ্রুবক। এখন দেখো আমরা যদি দেখি এদের মধ্যে সম্পর্কটা দেখি এবং এদের মানগুলোর ক্ষেত্রে তুলনা করি কি হয়, দেখো প্রথম দেখো যদি আমরা K1 K2 K3 এইটা K4 হবে, K4 যদি তুলনা করি এদের মানের তুলনার ক্ষেত্রে কি হয়, বা তোমার কি বলতে পারি আমরা ক্রমিক সাম্য ধ্রুবকের মানের ক্রমিক সাম্য ধ্রুবকের মানের ক্রম K1 এর থেকে তোমার কি হয় K2 ছোট, অর্থাৎ যত অগ্রসর হবে মানটা আস্তে আস্তে কমতে থাকবে K3 K4। আমরা যদি দেখো এই K এর সঙ্গে তুলনা করি তাহলে আমরা কি পেতে পারি, দেখো এই তিনটেকে যদি
আমরা গুণ করে দিই। তোমরা এইরূপ রাসায়নিক সাম্যের ক্ষেত্রে করে এসছো, অর্থাৎ K1 গুণিতক K2 গুণিতক K3 গুণিতক K4 সমানই কী হয়ে যাবে দেখো, কে আসবে একবার দেখিয়ে দিই, ml/m ইন্টু এল। K1 K2 কত হচ্ছে, ml/ml। K3 কত হচ্ছে দেখো, ml3/ml2 ইন্টু এল। ঠিক আছে, আর কি পড়ে রইল দেখো, K4। তাহলে কি হচ্ছে, ml4/ml3 ইন্টু এল। সবগুলো দেখো উপর নিচে, এই যে ধরো এল, উপরে তোমার কি আছে ml ml ml2 এগুলো ক্যান্সেল হয়ে শেষে তোমার আলটিমেট কি থাকবে, আলটিমেট থাকবে হচ্ছে ml4 বাই কনসেন্ট্রেশন অফ m ইন্টু L⁴। ক্যালকুলেশন করলে এটাই দাঁড়াবে। এটার সমানই মান কি হচ্ছে, কে, অর্থাৎ সামগ্রিক সাম্য ধ্রুবক কে হচ্ছে কে ইকুয়াল টু K1 গুণিত K2 গুণিত K3 গুণিত K4, এইটা। তাহলে এইখানে দেখো আমরা কি দেখলাম, বিভিন্ন ধাপগুলোর যে সাম্য ধ্রুবক তার সঙ্গে সামগ্রিক সাম্য ধ্রুবকের সম্পর্ক। এখন দেখো সাম্য ধ্রুবকের স্থায়িত্বের উপরে কীরূপ নির্ভর করবে, ভালো করে খেয়াল করো। এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি বলি, যদি কে এর মান বেশি হয় তার মানে কি এইটার মান বেশি, অর্থাৎ এই আণবিক অবস্থায় স্থায়িত্ব বেশি, তাহলে আমরা কি বলতে পারি, সাম্য ধ্রুবকের মান, বা এখানে যেটা বলেছি গঠন ধ্রুবকের মান বেশি হলে যৌগের বা জটিল যৌগের স্থায়িত্ব বেশি হবে। অর্থাৎ সাম্য ধ্রুবক কে এর মান বেশি হলে জটিল যৌগের স্থায়িত্ব বেশি হয়। তাহলে কম হলে জটিল যৌগের স্থায়িত্ব কম হবে। যদি দেখো আমরা কয়েকটা যৌগের ক্ষেত্রে এদের কে এর মানটা তুলনা করি, তাহলে আমরা কি দেখতে পাবো দেখো, ধরো CdNH3 2+, এর ক্ষেত্রে সাম্য ধ্রুবক বা গঠন ধ্রুবক বা স্টেবিলিটি কনস্ট্যান্ট এর মান হয় 1.3 × 10⁷। আবার দেখো CuNH3 2+, এর ক্ষেত্রে মানটা হয় 4.5 × 10⁻11। আবার দেখো CuCN4 2-, এর ক্ষেত্রে মানটা হয় দেখো 2.0, কে এর মান 2.0 × 10⁻27। এখন মানগুলোকে তুলনা করো, তাহলে তুলনা করলেই তোমরা দেখতে পাবে যে এদের কার ক্ষেত্রে স্টেবিলিটি বেশি। দেখো ক্যাডমিয়াম যৌগের ক্ষেত্রে মানটা কম, তাহলে এই তিনটে যৌগের মধ্যে এর স্থায়িত্ব সব থেকে কম, অর্থাৎ CdNH3 2+। এর থেকে স্থায়িত্ব বেশি কার, কপার অ্যামোনিয়াম যৌগের, অর্থাৎ CuNH3 2+। তার থেকে স্থায়িত্ব বেশি কার দেখো, কপার সাইনাইড যৌগের, CuCN4 2-। এইখানে স্টেবিলিটি। এবার দেখো এই উদাহরণটা দিয়েছি একটা বিশেষ কারণে, কারণটা আমরা ব্যাখ্যা করছি, কারণ এই উদাহরণ থেকে দেখো আমরা পরের স্টেপটাকে ব্যাখ্যা করতে পারবো। তোমরা প্রথম দুটো উদাহরণ দেখো, এই দুটোর ক্ষেত্রে, অর্থাৎ ক্যাডমিয়াম অ্যামোনিয়াম যৌগ আর কপার অ্যামোনিয়াম যৌগ, এদের ক্ষেত্রে দেখো লিগ্যান্ডের বা লিগ্যান্ড একই, ধাতু আলাদা। তাহলে এখানে দেখো এদের যে স্টেবিলিটি, অর্থাৎ ক্যাডমিয়াম যৌগের তুলনায় কপার যৌগের স্টেবিলিটি বেশি, সেটা কার ওপর নির্ভর করছে, এইখানে নির্ভর করেছে ধাতব আয়নের ক্ষেত্রে উপরে, কারণ এক্ষেত্রে লিগ্যান্ডগুলি একই।
তাহলে এখানে দেখো কার উপর নির্ভর করেছে, ধাতব আয়নের উপর, ধাতব আয়নের উপর। পরের দেখো এই উদাহরণটাকে খেয়াল করো, এই দুটো উদাহরণকে খেয়াল করো। এটাও কপারের যৌগ, এটাও কপারের যৌগ। এখানেও দেখো কপার 2 আয়ন আছে, এখানেও কপার 2 আয়ন আছে, কিন্তু স্টেবিলিটি বা স্থায়িত্বের তফাৎ। পার্থক্যটা কোথায়, লিগ্যান্ডের। তাহলে এখানে দেখো স্থায়িত্ব কার উপরে নির্ভর করেছে বা স্থায়িত্বের তফাৎ কার উপরে নির্ভর করে হয়েছে, লিগ্যান্ডের উপরে নির্ভর করে, অর্থাৎ লিগ্যান্ডের উপর নির্ভর করে এদের স্থায়িত্ব বেশি হয়েছে। তাহলে প্রথমটা দেখো ধাতব পরমাণুর উপর নির্ভর করে, দ্বিতীয়টা হয়েছে দেখো লিগ্যান্ডের উপরে নির্ভর করে। তাহলে এখান থেকে দেখো আমরা যেমন একধারে বললাম যে এদের স্টেবিলিটি কনস্ট্যান্ট বেশি হলে বা স্থায়িত্ব ধ্রুবকের মান বেশি হলে, অর্থাৎ কি বলেছি, স্থায়িত্ব ধ্রুবকের মান বেশি হলে, স্থায়িত্ব ধ্রুবক যাকে আমরা আরেকটা এমনি বলেছি গঠনের ক্ষেত্রে সাম্য ধ্রুবক কে এর মান বেশি হলে তাহলে স্টেবিলিটি বেশি হচ্ছে। ঠিক একইভাবে দেখো সেখান থেকে আমরা ব্যাখ্যা করতে বললাম এই যে স্টেবিলিটিটা নির্ভর করছে কার উপরে, ধাতব আয়নের উপর নির্ভর করবে এবং লিগ্যান্ডের উপর নির্ভর করবে। তাহলে এখন আমরা দেখব এই ধাতব আয়ন এবং লিগ্যান্ডের উপরে কীরূপ নির্ভর করছে। তার আগে দেখো এইখানে যে আমরা দেখালাম এই যে সাম্য ধ্রুবকের উপরে, বা এইটাকে আমরা বলছি স্থায়িত্ব ধ্রুবক, একে আরেকটা দ্বারা প্রকাশ করা হয় স্থায়িত্ব ধ্রুবককে, দ্যাট ইজ বিটা এন। তাহলে স্থায়িত্ব ধ্রুবককে আমরা কি হচ্ছে আরেকটা চিহ্ন দ্বারা প্রকাশ করছি, যেটাকে আমরা চিহ্নিত করছি কি বিটা এন। এখন দেখো এই স্থায়িত্ব ধ্রুবক হচ্ছে বিটা এন, অর্থাৎ বিটা এন বেশি হলে স্থায়িত্ব বেশি হবে। তাহলে অস্থায়ী কিসে হবে বা দুঃস্থিত ধ্রুবক কি হবে, বলা হচ্ছে দেখবে তোমাদের দেওয়া আছে দুঃস্থিত ধ্রুবক, তাহলে এর বিপরীতটা বা এর অনন্য, অর্থাৎ দুঃস্থিত ধ্রুবক কী হবে, দ্যাট ইজ 1/k বা 1/βn। এটাই দুঃস্থিত ধ্রুবক। এর ক্ষেত্রে মান বেশি হলে তোমার কি আছে, যৌগের স্থায়িত্ব কম হবে। এইটা বোঝা গেছে। এখন তাহলে দেখো আমরা দেখলাম কি হচ্ছে, স্টেবিলিটি কনস্ট্যান্ট বেশি হলে তার স্থায়িত্ব বেশি হয়, এবং সেখান থেকে আমরা ব্যাখ্যা করলাম কি হচ্ছে যে ধাতব পরমাণুর উপর নির্ভর করবে স্টেবিলিটি, বা ধাতব আয়নের উপর নির্ভর করবে এবং লিগ্যান্ডের উপর নির্ভর করবে। এখন তাহলে আমরা দেখে নেব যে এইখানে বা জটিল যৌগের স্থায়িত্বটা কিভাবে ধাতব আয়ন বা কিভাবে লিগ্যান্ডের উপর নির্ভর করে। তাহলে আমরা দেখছি দেখো কি হচ্ছে, ফ্যাক্টর এফেক্টিং অন স্টেবিলিটি অফ দ্য কমপ্লেক্স, অর্থাৎ কমপ্লেক্স বা জটিল যৌগের স্টেবিলিটির উপরে কোন কোন ফ্যাক্টরগুলো নির্ভর করে। প্রথমেই আমরা ব্যাখ্যা করছি দেখো ধাতব আয়নের আধান ঘনত্ব, অর্থাৎ ধাতব আয়ন তার আধান ঘনত্ব। আধান ঘনত্ব বলতে আমরা কি বুঝি, আধান ঘনত্ব হচ্ছে আধান বাই ব্যাসার্ধের অনুপাত, অর্থাৎ আধান বাই ব্যাসার্ধের অনুপাত কার, ধাতব আয়নের। এখন দেখো তোমাদের প্রথমেই আমি বলেছিলাম যে যৌগের স্টেবিলিটি কার উপর নির্ভর করবে, যেহেতু যৌগ গঠন হচ্ছে কে, লিগ্যান্ড এবং ধাতব আয়ন দ্বারা, তাহলে তাদের মধ্যে আকর্ষণের উপর নির্ভর করবে। তাহলে আকর্ষণ বা ইন্টারঅ্যাকশন যত বেশি হবে তার ক্ষেত্রে স্থায়িত্ব তত বেশি হবে। এখন দেখো ধাতব আয়নের ক্ষেত্রে সাধারণত ধাতব আয়ন কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যদিও পরমাণুগুলোও তোমার জটিল যৌগ মানে পারমাণবিক আকারেও জটিল যৌগ গঠন করে, কিন্তু আমরা এখানে মেনলি ব্যাখ্যা করছি ধাতব আয়নের ক্ষেত্রে। তাহলে ধাতব আয়নগুলোর আধান যত বেশি হবে বা আধান ঘনত্ব যত বেশি হবে তার ক্ষেত্রে তোমার কি হচ্ছে, স্টেবিলিটি তত বেশি হবে। অর্থাৎ দেখো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ধাতব আয়নের আধান ঘনত্ব বেশি হলে যৌগের, অর্থাৎ জটিল যৌগের স্থায়িত্ব বেশি হবে।
কারণ দেখো আধান ঘনত্ব বেশি হলে সে কি করবে, লিগ্যান্ডকে তীব্রভাবে আকর্ষণ করবে। এখন আধান ঘনত্ব কার উপরে নির্ভর করবে, তার যে আধান এবং ব্যাসার্ধ। এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো কোনো ক্ষেত্রে যদি ব্যাসার্ধ একই থেকে আধান বেশি হয় তাহলে আধান ঘনত্ব বেশি হবে, অথবা যদি আধান একই থাকে কিন্তু ব্যাসার্ধ কমে যায় তাহলেও আধান ঘনত্ব বেশি হবে। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে দেখি। দেখো ধরো আমরা যে উদাহরণ আগে ব্যাখ্যা করেছি সেই রূপ উদাহরণই নিই, অর্থাৎ ক্যাডমিয়াম অ্যামোনিয়াম যৌগ 4 2+ আর Cu NH3 4 2+। এখানে দেখো ক্যাডমিয়ামের আধান কত 2, কপারেরও আধান 2, কারণ এখানে অ্যামোনিয়া পশম লিগ্যান্ড। ক্যাডমিয়াম 2+ আর কপার 2+, দুজনের আধান একই, কিন্তু এদের আকার কি হবে খেয়াল করো। ক্যাডমিয়াম এবং কপারের অবস্থান, কপার কোথায় আছে 4 নম্বর পর্যায়ের মৌল, ঠিক জিঙ্কের আগেই, অর্থাৎ 11 নম্বর শ্রেণীতে। আর কপার ক্যাডমিয়াম কোথায় আছে 5 নম্বর পর্যায়ের মৌল, ঠিক জিঙ্কের পরেই। ফলে এটা 4 নম্বর পর্যায়ের মৌল, এটা 5 নম্বর পর্যায়ের মৌল, ফলে এর ক্ষেত্রে ব্যাসার্ধ কি হয়ে যাবে বেশি, অর্থাৎ এটা কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি বেশি হয় আধান একই, তাহলে কপারের ক্ষেত্রে কি হবে আধান ঘনত্ব বেশি, অর্থাৎ এর ক্ষেত্রে আধান ঘনত্ব বেশি। তাহলে আধান ঘনত্ব বেশি হওয়ার জন্য কপার যৌগের ক্ষেত্রে স্টেবিলিটি বেশি হবে, যেটা দেখো আমরা এদের ক্ষেত্রে সাম্য ধ্রুবকের মানেও পেয়েছিলাম। কত পেয়েছিলাম 4.5 × 10⁻11। আর এর ক্ষেত্রে কত পেয়েছিলাম কে এর মান 1.3 × 10⁻7। তাহলে এইখানে আমরা আধান দিয়েও ব্যাখ্যা করলাম ওই ঘটনাটাকে। আরও একটা উদাহরণ দিচ্ছি, দেখো ধরো K4FeCN6 আর K3FeCN6, এই দুটো যৌগের ক্ষেত্রে কার স্টেবিলিটি বেশি হবে। এখানে দেখো এখানে আয়রনের জারণ অবস্থা কত 2, আয়রনের জারণ অবস্থা কত অক্সিডেশন স্টেট 3, দুটো পরমাণু আকার একই। তাহলে এদের ক্ষেত্রে দেখো +2 অপেক্ষা +3, তাহলে এর ক্ষেত্রে তোমার কি হবে আধান ঘনত্ব তোমার কি হবে বেশি হবে, ফলে এর ক্ষেত্রে স্থায়িত্ব তোমার কি হচ্ছে বেশি হবে, অর্থাৎ এটা স্থায়িত্বের ক্রম। তাহলে এখানে আমরা দেখলাম দেখো কোনো একটা না বলে ভিন্ন জটিল যৌগের ক্ষেত্রে যদি একই প্রকার লিগ্যান্ড থাকে তাহলে যে ক্ষেত্রে ধাতব আয়নের আধান ঘনত্ব বেশি হবে সেক্ষেত্রে জটিল যৌগের স্থায়িত্ব বেশি হবে। বোঝা গেছে? এরপরে দেখো তোমাদের আমরা আলোচনা করব যে লিগ্যান্ডের প্রকৃতির উপরে কীরকম যৌগের স্থায়িত্ব নির্ভর করে। তো তার আগে দেখো তোমাদের একটা কথা বলে দিই, যেটা আগে বলছিলাম যে ধাতব আয়নের উপর কীরূপ নির্ভর করে, এই সংক্রান্ত প্রথম সারির সন্ধিগত মৌলগুলির ক্ষেত্রে তোমার ধাতব আয়নের ব্যাসার্ধের উপর নির্ভর করে একই প্রকার লিগ্যান্ডের ক্ষেত্রে যৌগগুলো স্থায়িত্ব কীরূপ হবে। অর্থাৎ আমরা যদি দেখি, দেখো এইটা একটা বলে দিই তোমাদের একটু, হলো Mn2+, তারপরে তোমার কি আছে Fe2+, সবই প্রথম সারির সন্ধিগত মৌল, কোবাল্ট 2+, নিকেল 2+, কপার 2+। এদের ক্ষেত্রে দেখো এদিক থেকে যত এদিকে যাব ব্যাসার্ধ কি হয়, ব্যাসার্ধ হ্রাস পায়। ফলে এই আয়নগুলি দ্বারা যৌগের গঠিত যৌগের বা জটিল যৌগের স্থায়িত্ব কি হবে বৃদ্ধি পাবে। এটাকে বলা হয় ইরভিং উইলিয়ামস অর্ডার। অর্থাৎ একই প্রকার লিগ্যান্ড থাকলে এই আয়নগুলো দ্বারা জটিল যৌগ গঠন হলে তাদের স্থায়িত্বের ক্রম হবে এইটা। জাস্ট তোমরা একবার দেখে দেবে, খুব ইম্পর্ট্যান্ট কিছু নয়। তো আমরা দেখো তাহলে চলে আসি যে লিগ্যান্ডের প্রকৃতির উপর কীরূপ নির্ভর করে। এখন দেখো লিগ্যান্ড কি করে।
জটিল যৌগের ক্ষেত্রে লিগ্যান্ড কি করে? লিগ্যান্ড করে কি? লোন পেয়ার দান করে। তার মানে কি? লোন পেয়ার দান করে মানে কি হচ্ছে? লুইস ক্ষারক। লুইস ক্ষারক। এখন দেখো, লোন পেয়ার দান করার ফলে জটিল যৌগ গঠন হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? যে সহজে লোন পেয়ার দান করছে সে সহজে জটিল যৌগ গঠন করবে এবং তার ক্ষেত্রে স্থায়িত্ব বেশি হবে। অর্থাৎ আরও বলা যায়, যার ক্ষেত্রে ক্ষারীয় ধর্ম বেশি হবে, সহজে দান করছে মানে কি হবে? তার ক্ষেত্রে ক্ষারীয় ধর্ম বেশি হবে। তাহলে যে যত বেশি লুইস ক্ষারক তার ক্ষেত্রে তোমার কী হবে? তত সহজে জটিল যৌগ গঠন করবে এবং জটিল যৌগের তোমার কী আছে? স্টেবিলিটি তত বেশি হবে। তাহলে এখানে বলতে পারি কি হচ্ছে? যে লিগ্যান্ডের ক্ষারীয় ধর্ম বেশি হলে যৌগের স্থায়িত্ব বেশি হয়। এইটা একটা লিগ্যান্ডের প্রকৃতি। যেমন ধরো অ্যামোনিয়া ও CN মাইনাস, এর মধ্যে CN মাইনাসের লিগ্যান্ডের ক্ষারীয় ধর্ম বেশি। তাহলে এটা হচ্ছে তোমার কি আছে? ক্ষারীয় ধর্ম। তাহলে CN মাইনাস দ্বারা গঠিত জটিল যৌগের স্থায়িত্ব কী হবে? বেশি হবে। এরকম উদাহরণও দেখো আমরা দেখেছি। ধরো CuNH3 2+ আর CuCN4 2-। এইটার ক্ষেত্রে দেখো কে এর মান আমরা দেখেছিলাম কত? 4.5 × 10⁻11। এর ক্ষেত্রে কে এর মান কত ছিল? যে 2 বা 2.0 × 10⁻27। তাহলে দেখো কে এর মান বেশি, অর্থাৎ এর ক্ষেত্রে তোমার কি আছে? স্টেবিলিটি। সাইনাইড যৌগ অর্থাৎ সাইনাইড লিগ্যান্ড দ্বারা গঠিত যৌগের ক্ষেত্রে স্টেবিলিটি বেশি হবে। সেই জন্যই দেখো তোমাদের যে এই তিনটে উদাহরণ প্রথমে নিয়েছিলাম, বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ উদাহরণ, এখান থেকেই আমরা সব ব্যাখ্যা করে দেবো। তাহলে এখানে দেখো লিগ্যান্ডের প্রকৃতি থেকে কি দেখলাম? যে লিগ্যান্ড লোন পেয়ার যত সহজে দান করবে তার ক্ষারীয় ধর্ম তত বেশি হবে, তার লিগ্যান্ডিক প্রপার্টি তত বেশি হবে এবং তার দ্বারা উৎপন্ন জটিল যৌগের স্থায়িত্ব তত বেশি হবে। এরপরে আসি দেখো লিগ্যান্ডের আরেকটা বিশেষ প্রকার চিলেটিং লিগ্যান্ডের ক্ষেত্রে। অর্থাৎ চিলেটিং লিগ্যান্ড তোমাদের বলেছিলাম যখন লিগ্যান্ডের শ্রেণীবিভাগ করেছিলাম, চিলেটিং লিগ্যান্ড কী করে? একাধিক বন্ধন গঠন করে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে সাইক্লিক বা বলয়াকার যৌগ গঠন করে। ফলে বলয়াকার যৌগ গঠন করার ফলে এদের ক্ষেত্রে তোমার কি আছে? স্থায়িত্ব বেশি হয়। অর্থাৎ আমরা 2 নম্বর পয়েন্ট এখানে লিগ্যান্ডের উপর ভিত্তি করেই দিতে পারি যে চিলেটিং লিগ্যান্ড দ্বারা গঠিত চিলেটিং লিগ্যান্ড দ্বারা গঠিত জটিল যৌগের স্থায়িত্ব বেশি হয়। হয়েছে? স্থায়িত্ব বেশি হয়। যেমন ধর একটা উদাহরণ দিতে পারি, CuNH3 2+, তার থেকে বেশি হবে কার? CuEN ইথিলিন ডায়ামিন 2+, এর স্থায়িত্ব বেশি হবে। বা দেখো একটা উদাহরণ নাও, CuNH3 3+। এখন দুটো করে অ্যামোনিয়া সরিয়ে আমরা যদি একটা করে ইথিলিন ডায়ামিন আনি, অর্থাৎ CuEN NH3 এই NH3 2+। আরও দুটো অ্যামোনিয়া সরিয়ে আরও একটা ইথিলিন ডায়ামিন নিয়ে আসি, CuEN 2 NH3 2+। আরও একটা দুটো অ্যামোনিয়াকে প্রতিস্থাপন করি, CuEN 3 2+ না 3+, এটাও 3+। তাহলে এখানে দেখো চিলেটিং লিগ্যান্ডের সংখ্যা বেড়েছে, ফলে এদের ক্ষেত্রে তোমার কি হবে? স্থায়িত্ব বাড়তে থাকবে। তাহলে এই দেখো তোমাদের গেল জটিল যৌগগুলো স্টেবিলিটি।
এর সঙ্গে দেখো তোমরা আরও একটা কথা মনে রাখবে, কোনো একটা যৌগ, সাধারণ যৌগ বা প্রথম ক্রমের যৌগের তুলনায় একই পরমাণুর একই জারণ অবস্থায় জটিল যৌগের ক্ষেত্রে স্থায়িত্ব অনেক বেশি হয়। যেমন একটা উদাহরণ দিই, দেখো ধরো ফেরাস সালফেট FeSO4, এখানে ফেরাস কত +2 জারণ অবস্থায় আছে। একে যদি বায়ুর মধ্যে রেখে দেওয়া হয়, তোমরা জানো এটা জারিত হয়ে গিয়ে তোমার কি হয় Fe2SO4 অর্থাৎ 3+ জারিত হয়ে যায়। তাহলে ফেরাস সালফেট সহজেই জারিত হয়ে ফেরিক সালফেটে পরিণত হয়। কিন্তু দেখো ফেরাসের যে জটিল যৌগ অর্থাৎ দেখো K4FeCN6, এখানেও দেখো আয়রনের জারণ অবস্থা কত 2, একই জারণ অবস্থা, কিন্তু এটা জারিত হয় না। বা তোমার দেখো কপার 1+ এর লবণ, একে যদি তোমার রেখে দেওয়া হয় জলীয় দ্রবণে, তাহলে ডিসপ্রপোর্শন বিক্রিয়া দ্বারা কপার 2+ এবং কপার উৎপন্ন করে। কিন্তু কপারের জটিল যৌগ ধরো CuCN4 3+, এখানেও কপারের জারণ অবস্থা কত 1+1, কিন্তু এর তোমার কি হয় কোনো ডিসপ্রপোর্শন রিয়াকশান ঘটে না। তাহলে আমরা কি দেখলাম, যে সাধারণ প্রথম ক্রম অর্থাৎ একই কেন্দ্রীয় পরমাণু বা একই ধাতব পরমাণু দ্বারা গঠিত তোমার সাধারণ প্রথম ক্রম যৌগ অপেক্ষা জটিল যৌগের ক্ষেত্রে স্থায়িত্ব অনেক বেশি হয়। তাহলে এখানে দেখো লিগ্যান্ডের উপর ভিত্তি করে এবং ধাতব পরমাণুর উপর ভিত্তি করে আমরা জটিল যৌগের বিভিন্ন স্থায়িত্বগুলো ব্যাখ্যা করলাম। আশা করি তোমাদের খুব ভালো বোঝা গেছে। কোনো অসুবিধে থাকলে সেটা আমাকে জানাবে।